এখানে তো কতটা আলু আছে? এখানটা ছিল আপনার প্যাকেট 10 আলু ছিল। ও সব পচে 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 আপনি বসে গেছে। আলু দেখুন না কত চমৎকার আলু ছিল। এগুলো অ্যাকচুয়ালি সার হয়ে যাবে জমিতে, জমি সারের জন্য কি কেউ কেনে? কিনে মানে নিজেরাই এসে ফেলে দিতে হবে এইবার ওই জমিতেই। ওকে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে এখানে তা আপনার কত টাকার মতন আলু নষ্ট হলো? এটা ধরুন না আপনার এই যে আলুটা আমার ধরুন 10 বস্তা তো অবশ্যই। আচ্ছা 10 বস্তা আপনার তখন দর বললো 200-250 টাকা করে দাম বলেছে। হ্যাঁ 50 কেজি প্যাকেট। কিন্তু ওই প্যাকেট বিক্রি করে আমাদের কি লাভ কি? তাহলে বিক্রিটা হয় কততে? এটা অন্তত কমপক্ষে 400 থেকে 500 টাকা অবশ্যই রাখা দরকার ছিল। মানে আগে তাই বিক্রি হতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাখালারি চন্দ্রকোনা, শৈলেন ঘোষ কালনা, বিপতি রাজবংশী পুরাতন মালদাহ, সুনীল রায় জলপাইগুড়ি। এই চারজন যাদের আমি নাম আপনাদের সামনে তুলে ধরলাম, এরা প্রত্যেকেই ছিল হচ্ছে আলু চাষি, ক্ষুদ্র আলু চাষি, যারা আলুর দাম না পেয়ে, মানে সঠিক মূল্য না পেয়ে যারা আত্মঘাতী বলে অভিযোগ। এই যে আলু চাষিরা আত্মঘাতী হচ্ছে কেন, এই চারজন আলু চাষি আত্মঘাতী হলো কেন, সেটা জানতে ইনসাইট অফ এর ক্যামেরা পৌঁছে গিয়েছিল সিঙ্গুরের বলরামবাটির বুড়িগ্রামে। আমরা সেই সময় প্রচুর খবর এরকম দেখেছি যে যেখানে বলা হচ্ছে যে আলু কোল্ড স্টোরেজে রাখতে বাধ্য হচ্ছে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না, বা ভর্তুকি দেওয়ার কথা বলছে সরকার। এই সমস্ত এই পরিস্থিতিটা কেন হলো সেটা জানতে ইনসাইট অফ চেয়েছিল যে আলু চাষিদের সঙ্গে কথা বলবে। এবার শুধু যে ন্যায্য দাম তারা পেল না তা নয়, তার আগের পরিস্থিতিটার যদি আমরা কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে সারের খুব বেশি দাম, বীজের দাম, ইলেকট্রিকের দাম, বা ধরুন যারা কাজ করতে আসে যে শ্রমিক তাদের যে পারিশ্রমিক দিতে হয়, এই সমস্তটা মিলিয়ে যখন একজন আলু চাষি চাষ করে এবং চাষ করার পরে লোন নিয়ে তাও চাষ করে, ক্ষুদ্র চাষি চাষ করে, এবং তারপরে যখন সে তার ঠিক মূল্যটা উঠিয়ে আনতে পারে না বা পায় না, বা আলু বিক্রি হয় না, কোল্ড স্টোরেজে রাখতে হয়, তখন একজন চাষি কি করে? এবার সে কি করে বা কি করছে বা কি ভাবছে সেটা জানতেই আলু চাষিদের সঙ্গে কথা বলেছে ইনসাইট অফ, যেটা আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করেছে ইনসাইট অফ। আসুন আমরা শুনি আলু চাষিরা কি বলছে, তারা কি চাইছে, কি কি অসুবিধার মধ্যে দিয়ে যারা যাচ্ছে বা গিয়েছে বা যাবে বলে ভাবছে আগামীতে। আসুন আমরা শুনি, কিছুটা বোঝার অন্তত চেষ্টা করি। আসুন, আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আসুন। সমস্যা মানে আলু এবছর ফলনটা বেশি কোথায়, কটা করে হয়েছে ফলন? ওই মানে তোমার 1 বিঘা জমি, সেখানে হয়তো 5 কাঠা জমি হয়েছে, 5 কাঠা জমি একদম বাজে হয়ে গেছে। বাজে হয়ে গেছে মানে কি হয়েছে? যেখানে কম হয়েছে আপনার ধরেন যেখানে 4টে করে হওয়া দরকার, হ্যাঁ সেখানে দুটো কি 2 বস্তা করে আলু হয়েছে কাটায়। তা এবারে তো মানে শোনা যাচ্ছিল যে ফলন বেশি হয়েছে, কিছু জমিতে ফলন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আবার সে ওই অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য নাকি কি তা জানি না, ওই বা আমাদের খামারে নিয়ে এসে জড়ো করতে হয়েছে, এসব জমিতে পড়েছিল, ওখানে আর বিক্রি হলো না। কেন বিক্রি হলো না সেটাই বুঝতে চাইছি। পার্টিরা নিল না কেন? অলরেডি কি আলু ছিল গোডাউনে? কি অলরেডি আলু ছিল? আমাদের এখান থেকে মাঠ থেকে বই আনতে গেলে একটু কস্ট বেশি পড়ে যায়। কত? ধরুন এইখানে আপনার যদি এইখানে এরকম রোড সাইডে হয়, হ্যাঁ হয়তো 50 টাকা বস্তা নেবে, মানে জমি থেকে তুলে নিয়ে এসে এখানে রোড সাইড করতে গেলে পার প্যাকেট 50 টাকা খরচা বেশি পড়ে যায়। আর সেই ব্যাপারীরা বলছে যে আমরা রোড সাইড ছাড়া, এরকম রোডের গায়ে ছাড়া ওরা আলু নেবে না।
তাই? হ্যাঁ, মানে এটা কেন, এটা কি আগেও বলতো না এই বছর মানে এবার এবছর ওই এটা হয়েছে। কেন সেটা আপনারা জিজ্ঞেস করেননি কেন? ওদের বলছে, ওরা বলছে যে আলু অতিরিক্ত ফলন হয়ে গেছে, আচ্ছা। কিন্তু এখানে আমরা বিক্রি করে দেখছি আপনার 2 বস্তা 3 বস্তা বড্ড জোর হয়েছে, যেখানে 5 বস্তা 6 বস্তা আলু হয়ে যায়। তো আপনি বলছেন আলুর ফলন বেশি হয়নি? না, হয়েছে। কোনগুলো হয়েছে, যেমন ওই জাটো কিছু বসিয়েছিল, আর এটারে ওই কলম্বো আলুটা। এগুলো কি? কলম্বোটা ওই বাইরেকারের আলু করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও আলুটা স্বাদও নেই, কিছু নেই, অথচ ফলন বেশি হয়ে যাচ্ছে। এর যেখানে 2খানা 2.5খানা করে বেরোচ্ছে, ওই 5টা 6টা পর্যন্ত আলু হয়ে যাচ্ছে। স্টোরে এখান থেকে লোড করে নিয়ে যেতে হলে ফেরও 100 টাকা খরচা বেশি হবে। 100 টাকা কি করে হচ্ছে? 45 টাকা বস্তা। হ্যাঁ, 80 থেকে 100 টাকা পড়বে। 80 থেকে 100 টাকা বিঘা প্রতি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে যদি আলু হলে 30,000 টাকা খরচা, চন্দ্রমুখী হলে 35,000 টাকা খরচা। সেখানে চাষি এক বিঘা জমিতে টাকা পেয়েছে 14, 15, 16,000 টাকা পেয়েছে এক বিঘা জমিতে। একটু মুখের কাছে ধরেন। তাহলে বিঘা প্রতি কত লোকসান বুঝে নেওয়া। এবার এই লোকসানটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? লোকসান মহাজনের দেনা আছে, কার কোঅপারেটিভ দেনা আছে, আর দেনাই মাথায় হাত আছে। দিয়ে বসে আছে। এখানে হাট বাজার সব বন্ধ একরকম, মুদিখানা দোকানও। তাহলে আমরা শহরে যে আলুটা খাচ্ছি সেই আলুটা কোত্থেকে পাচ্ছি? ওই ফোড়ারের মারফত পার্টির মারফত যাচ্ছে। 2-3টে হাত ফ্রি হচ্ছে, হয়ে গিয়ে আপনি 16 টাকা 18 টাকা হুম। কেজি। হ্যাঁ, 3টে হাত ফ্রি হচ্ছে। ফোড়ারা 4 টাকা কেজি বিক্রি হয়। শুনুন না, ফোড়ারা এখান থেকেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যেখানে আপনার 200 টাকা বস্তা 400 টাকা বস্তা হওয়া দরকার ছিল, হ্যাঁ, সেখানে 200 টাকা কিনছে, 200 টাকা নিচ্ছে। আচ্ছা, আমি এবছরটা বলছেন, আমাকে বলুন এর আগের বছরের সঙ্গে এই বছরে একটা তুলনামূলক বলুন, তাহলে বুঝতে পারবে যারা শুনছে। আর বছরে 500 টাকা বস্তা ছিল যে আলু, এবার সেখানে 180 থেকে 200 টাকা বস্তা। তাহলে গত বছর যখন ফলন হয়েছিল তখন সেই ফলন কি অতিরিক্ত ফলন হয়নি? ফলন নরমাল হয়েছিল? কম বেশি কম হয়েছে, বেশি হয়েছিল। ফলন তো একরকম হয়, কম একরকম বেশি হবে। হয়নি। আচ্ছা, ধরুন আমাদের বুড়িগ্রামটা হয়তো ফলন মার খেয়েছে, হয়তো এরকম মির্জাপুর সবাই আছে। ওখানে একটু ফলন বেশি হয়ে গেছে, এইভাবে। ওগুলো ফলনটা কিছু কিছু মাটি হিসেবে হয়ে যায়, কিছু কিছু মাটিতে ওয়েদার হিসেবে হয়। এরকম ওয়েদার, বীজ হিসেবে হয়। ধরুন আমি ভালো বীজ পেয়ে গেলুম, হুম। মাটিটাও ভালো পড়ে গেল, হুম। ওগুলো ফলনটা ওই আচ্ছা, বীজ হিসেবে। আপনারা তো চাষ করেন, হুম। এবার আপনাদের কাছ থেকে যে আলুটা নিয়ে যাওয়ার প্রসেসটা আমাকে আগে একটু বলেন, আর একবার ভালো করে বুঝিয়ে বলেন। সে আমার থেকে 200 টাকা 4 টাকা কেজি কিনছে আমার থেকে। জমি থেকে তোলা থেকে বলতে হবে। হ্যাঁ, চলুন জমি দেওয়া থেকে। 4 টাকা আপনি যখন চাষ করলেন তখন কত মানে আপনারটা বলুন যে কত চাষ করলেন? 200 টাকা বিক্রি করেছি আমি, 4 টাকা কেজি বিক্রি করেছি। হ্যাঁ, এই আলুটা সে লোকদের প্যাকেট করে খালি লরি, যেখানে লরি আছে সেখানে নিয়ে যাচ্ছে, তার প্যাকেটে 80-90 টাকা খরচা হচ্ছে। 110 টাকা হয়ে গেল। হ্যাঁ, এবার সেইটা সে কলকাতা মার্কেটে নিয়ে গেছে, সে একজনকে বেচছে, ফের বেচছে, এবার 2-3টে হাত ফ্রি হচ্ছে হয়ে। কিন্তু আপনারা সেই দরটা পাচ্ছেন না কেন? আমরা কি করে পাবো? আমরা কি করে পাবো? আমাদের দিলে তো আমরা তো এমনি খালি আলুটা বিক্রি করছি। আমাদের তো কোনো ডকুমেন্ট, আমরা চাষি চাষ করেছি, বেচতে যাবে, ধার দেনা শোধ করতেই হবে, যে 100 টাকাই হোক আর 150 টাকাই হোক। এমনই আপনারা যখন চাষ করলেন, হ্যাঁ। আলুটা চাষ করছিলেন, হ্যাঁ। কখন থেকে এটা ফেস করলেন? হঠাৎ করে কখন থেকে জানতে পারলেন যে আপনারা দর পাচ্ছেন না বা কিছু? এটা যখন পার্টি নামছে না, আলুটা আলুটা উঠছে, যখন উঠছে, যখন মাঠ থেকে যে উঠছে, হ্যাঁ, চাষি বলছে আমরা এর বেশি বানালে কিনতে পারবো না। এবার ব্যাপারীরা ব্যাপারীরা বলছে। ব্যাপারীরা বড় বলছে। ব্যাপারীরা নামে রে, হুম। মাল কিনতে নামে রে, তাহলে কি আর আলু মাটি চলে গেল। মানে কি হলো হঠাৎ করে, এটা হঠাৎ কি হলো যে হঠাৎ করে গত বছর আলু এরকম স্টোরে মার খেয়েছে, আচ্ছা, অলরেডি স্টোরের আলু রয়েছে। গত বছর স্টোরে মার খেয়েছে বড় বড় চাষিরা, হুম, এই ব্যাপারীরা। ব্যাপারীরা। এই জন্য বড় ব্যাপারীরা না, ছোটখাটো ব্যাপারীর হাত মারফত মাল কিনে স্টোর করে। আচ্ছা, এবার সেই বড় পার্টিরাই নামে না। এবার ছোট আর তো পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে না, পাঠায় না তো দিদি। আগের সরকার যে ছিল পুরো ডাউন করে দিয়েছে, আলু বাইরে মোটে পাঠায়নি। হ্যাঁ, বাইরে থেকে আলু পশ্চিমবাংলা ঢোকাচ্ছে, আচ্ছা। অথচ পশ্চিমবাংলা থেকে বাইরে যাচ্ছে না। আগে এই সরকার তা আমাদের তো ফলন ছিল, হ্যাঁ। তাহলে আমরা বাইরে থেকে এর চেয়ে ফলন বেশি হয়েছিল, এর চেয়েও ফলন ভালো ছিল। গতবারে হ্যাঁ, কিন্তু তাতেও
মোটামুটি চাষিরা তবু বেঁচে ছিল। এবছর একদম পুরো শেষ। তার মানে বলছেন এবছরের বিষয়টা অনেকটা বেশি, যতটা না হয়েছে তার থেকে বেশি প্রচার হয়েছে। হ্যাঁ সেটা তো বটে। এগুলো প্রচার হবে না। যারা বর্ষাদার তাদের একটাই বক্তব্য যে আলু বাইরে যেটা দিচ্ছে না, অতএব আমরা যে স্টোরে আলু ছিল আর বছরে আলু বিক্রি করতে পারিনি, হ্যাঁ, বর্ষাদার আলু বিক্রি করতে পারিনি। আপনাদের কাছ থেকে তো আলু কিনেছিল তারা, আলু কিনে গত বছর আপনাদের অসুবিধা হয়নি? না, খুব একটা অসুবিধা হয় না, যা করে ধার দেনা শোধ হয়েছিল। হ্যাঁ, তা চাহিদা ছিল বলেই তো আপনাদের বিক্রি হয়েছিল হ্যাঁ, নাকি? চাহিদা ছিল বলেই বিক্রি হয়েছে, হ্যাঁ, কিন্তু বর্ষাদারও তো বেশি বিক্রি করতে পারেনি। সেটা কেন, সেটা জানেন কেন? ওই যে স্টোর করার পর যা আলু হয় পেটে খেলে পশ্চিমবঙ্গ লোক খেতে পারবে না, আর ওটা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে হবে, মেন কথা। মানে যে যে পরিমাণ আলু হয়, হ্যাঁ সেটা পশ্চিমবঙ্গের লোক খেয়ে শেষ করতে পারবে না। হয় আলুতে কোনো শিল্প করতে হবে, না হলে বাইরে পাঠাতে হবে। এই কিন্তু হচ্ছে প্রবলেম। কিন্তু এই বিগত সরকার 15 বছর একটা আলুর দানা পর্যন্ত বাইরে যায় না। 15 বছর? হোক 2-1 বছর হয়তো প্রথম থেকে গিয়েছিল, তারপর যায়নি। সরকার আটকে দিল তো। আপনার বাইরে থেকে আসতে, যেমন উত্তরের আলু চলে আসছে এখানে, হুম, এখান থেকে আলু যাচ্ছে। এখান থেকে আলু। অথচ এখানে বলছে আলুর ফলন ভালোই হয়েছে, মানে বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে। অতিরিক্ত একটা আলুই মার খাই দিয়েছে, যেটা কলম্বো। তারপর এখন নতুন প্রজাতি আলু বেড়ে গেছে, জ্যোতিচন্দ্র মিশ্রের অন্য প্রজাতি আলু বেড়ে গেছে, একটু ফলনটা বেশি হয়েছে। আপনারা কি ধরনের আলু মাটির চাষ করেন? এখানে আগে জ্যোতি আর চন্দ্রমুখী চন্দ্রমুখী, আর জ্যোতি। কিন্তু এখন যে প্রজন্ম আলু এসে গেছে, নানা জাতের আলু এসে গেছে। ফলনের বৃদ্ধি হ্যাঁ, পাচ্ছে। ফলনে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমরা যে আলুটা এর জন্য একটা আলু মার খাচ্ছে, যেমন চন্দ্রমুখী আলু। হ্যাঁ, চন্দ্রমুখীর বিকল্প এমন একটা আলু বেরিয়েছে যে সেটা খাওয়ার অযোগ্য, কলম্বো। কলম্বো। অথচ কিন্তু ওইটাই কলকাতায় চলছে এখন। অথচ কলকাতা কেমন দেখতে সেই আলুটা? চন্দ্রমুখীরই মতোই দেখতে। দেখতে একই, সেম একদম। কিন্তু খেতে একটু স্বাদ কম আছে, ওটা খেতে ওই পেঁপের মতন একটু খসখসে। আচ্ছা, ওটা কোথা থেকে আসছে? ওটা বাইরে থেকে বীজ বাইরের ওই পাঞ্জাব থেকেই আসে। উত্তরের আলু। পাঞ্জাব থেকেই আসে, কি বিপুল টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, আমি ওটা বুঝতে পারছি না, আমাদের এখানে ফলন বলছে অতিরিক্ত হয়েছে, অথচ আবার পাঞ্জাব থেকে আলু নিয়ে আসছে, বীজ আলুটা, বীজ আলু বীজের- বাইরে থেকে বীজটা বীজটা নিয়ে আসছে। বীজটা আচ্ছা, তা আপনারা এখন কি চাইছেন বা কি বলছেন, কি ভাবছেন? কি ভাবছি কি বলছি বলতে, প্রথম লাস্টের দিকে আলু যখন উঠলো, হ্যাঁ, লাস্টে যখন আলু বিক্রি হলো না, হুম, ব্যাপারীরা বলছে আমরা আলু আর কিনবো না। হুম, যদি 150 টাকা দাম বলতো, চাষিরা আলু দিয়ে দিত, কিন্তু ব্যাপারীরা আলু কিনলো না। সব আলু সেই খাতে আলুকে খাতে হয়ে গেল। খরচা করে স্টোর লোডিং করতে হলো। আচ্ছা হ্যাঁ। দাঁড়ান, আমাকে আগে বুঝতে দিন বা আমার দর্শকদেরও বুঝতে দিন যে ব্যাপারীরা প্রথম বললো আমরা আলু কিনবো না। না, আলু প্রথম প্রথম কিনছিল। প্রথম দিকে হ্যাঁ, আচ্ছা, তারপরে লাস্টের দিকে যখন ব্যাপক আলু কাকে বেচবো, আচ্ছা, আমরা যে কিনবো হ্যাঁ, কাকে আমরা বেচবো, সে কিনার লোক ছিল না। কেনার লোক এতদিন ছিল, তাহলে এখন হঠাৎ করে কোথায় চলে গেল? ও হঠাৎ করে বড় ব্যাপারী যখনই আটকে যায়, তখন আর ছোটখাটো ব্যাপারীরা মাল কিনে না। বাইরের ঘন আলু যেত, আলু আছে বন্ধ ওই হয়ে যে গেছে। একটা বাহনা, 10 গাড়ি আলু রাখে। একটা হ্যাঁ। বাহনা আলু বাইরে যাচ্ছে না। ব্যাপারীরা যেটা বলছে, আমরা আলু কাকে বেচবো? আমি বলছি আমার পশ্চিমবাংলায় আমি কথা বলছি 1000 প্যাকেট আলু ডেইলি লাগবে, হুম, কিন্তু সেখানে বাইরে আলু না গেলে সে আলুটা করতে পারে বিক্রি করতে পারে না। বর্ষাদারা যেটা বলছে, ওই জন্যই তারা একদম মার খেয়ে গেছে, তারাও মার খেয়েছে। আচ্ছা, গত বছর তারাও মার খেয়েছে, মার খাওয়ার কারণ হচ্ছে যে আলু বাইরে যেতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, না যাওয়ার জন্য। এবং সেটা সরকারি পদক্ষেপ দরকার, তার মানে। হ্যাঁ, হ্যাঁ, তা আগে সরকারকে আপনারা জানিয়েছিলেন? কাকে? আগের যিনি সরকার, যারা সরকার ছিলেন? সরকারকে জানাবে কি? একটা আলু যদি 200 টাকা, আমি বলছি 200 টাকা কিনে বাজারে ফোড়েরা যদি মানে বিক্রি করছে, 20 টাকা কেজি আমি তখনই 20 টাকা যখন বিক্রি করছে, বর্ষাদার যারা বাজারে বিক্রি করছে, তারা যদি মালটা ভালোভাবে বেচতে পারে, 2 পয়সা লাভের জন্যই তো করে। এবার ধরুন 8 টাকা আলু কিনে তাকে 10 টাকা বিক্রি করতে হবে। যেই 10 টাকা বিক্রি করতে গেল, দিদির বন্ধু বাজারে লোক নামবে গেলে পুলিশ লাগিয়ে বললে কেন এত ভালো বাজার হচ্ছে কেন? বুঝতে পেরেছেন তো? আর আলু কেন নামাচ্ছে সেটাই ওই বুঝতে- আলুর দাম চলে যাচ্ছে বলছে। অ্যাকচুয়ালি তখন প্রায় শোনা যেত না, শহরের লোক আলু বেশি দামে খাবে কেন।
এই হয়েছে সমস্যা। সেটাই। শহরের লোক বেশি দামে আলু কেন খাবে? এবং রেশনেও বোধহয় আলু দেওয়ার হ্যাঁ। আলুটা স্টোর থেকে বিক্রি হচ্ছে না তো ওই রকম ওরা স্টোরে এইবার ভরেছে, সেটাও স্টোর থেকেও তো বিক্রি হচ্ছে। সরকার থেকে ইয়ে করে দিয়েছে, তুমি এই 5 টাকা কি 10 টাকা রেট করে দিয়েছে, কলকাতায় খাবে লোক, তার বেশি খাবে না। এটা আসলে এমন একটা আপনারা বলছেন, এটা কোনো রকম ভাবে ক্লিয়ার হচ্ছে না। মানে খামোখা কেন এটা বন্ধ হচ্ছে, কেন আপনারা বিক্রি করছেন না, কেন হঠাৎ ব্যবসায়ীরা আলু বিক্রি করতে পারছে না? তার একটা সূত্র হতে পারে যে বাইরে আলুটা বেচতে দেওয়া হচ্ছে না। Actually main প্রধান হ্যাঁ। ওইটাই বক্তব্য। আলুটা বাইরে বেচতে দেওয়া হচ্ছে না বলে ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে, তাই তো? বর্ডার সিল করে দিয়েছে সব তো। বর্ডার সিল করে দিয়েছে। উড়িষ্যা আলু নিয়েছে সম্ভবত উত্তরপ্রদেশ থেকে, পাঞ্জাব থেকে শুনেছি। এখানে বর্ডার সত্যি সিল করা ছিল। আর ভিতরের ব্যাপারগুলো এতটা বোধহয় আমরা বা এই হ্যাঁ, আমরাও জানি না। জানেন না, ওরা বড় এবং এই যে আলুর বাজারের দামটা ঠিক করে সম্ভবত যারা আলুর বড় আড়তদার। বড় তাদের একটা ইউনিয়ন আছে, ইউনিয়ন আছে। তাদের সভাপতি আছে, তাদের সেক্রেটারি হ্যাঁ, আছে, এগুলো তারা অ্যাকচুয়ালি ঠিক করে। তারকেশ্বরে, তার মেন তারকেশ্বর তো, আচ্ছা, ওখান থেকেই সব রেজাল্টটা হয়। তো আলু ওই বললাম এখন না, লোন টোন গুলো কিছু সরকার থেকে মুকুব করে, তো ওই চাষিরা কিছু বাঁচতে পারবে, যারা লোন ফোন নিয়ে চাষ করেছে, সরকারি ভাবে যারা লোন নিয়েছে। সরকারি কোম্পানিতে প্রচুর লোন। হুম। তা আপনাদের লোন ফোন ক্লিয়ার হয়ে গেছে? না লোন না লোন ক্লিয়ার হয়। আচ্ছা, আপনার বিক্রি করে ওই সামান্য হয়তো জলের পয়সা, এর পয়সা, হেন তেন এইগুলো দেওয়া হয়। আপনি বিক্রি করেননি? কি বললেন আপনি? বিক্রি করে না এখন। যারা প্রথম দিকে এরকম ব্যাপারই পাইনি হয়তো। মানে আপনাদের সব স্টোর রুমে, মানে ওই স্টোর রুমে রাখা আছে? স্টোরে ওটা রাখা আছে। পরস্পর বলে। কোল্ড স্টোরেজ, সরি ভুলে গেছিলাম, কোল্ড স্টোরেজে রাখা আছে। করে রাখা আছে। হ্যাঁ, তাহলে কি চাইছেন? তাহলে কিছু একটু বলেন, মানে কি চাইছেন বা কিছু, মানে যদি সামনে বছরে আবার এরকম হয়? আমরা বলছি চাষিরা চাষ করবে না। আমার বলছে তাহলে আপনারা কি করবেন চাষ না করলে? 10 বিয়ে করি, আমি 10 বিয়ে করতে পারবো? বিয়ে করবি, চাষ বন্ধ হবে না, চাষ হবে। চাষ হবে, যেটা লোনটার ব্যাপার আছে, হয়তো সমবায়ের লোন ফোন যদি কিছু সরকার থেকে মুকুব করে দেয়, তো কিছুটা চাষি বাঁচবে। যারা সমবায় লোন নিয়ে চাষ করেছে তাদেরও তো সরকার সমবায় লোন করলো, শোধ করলো। কিন্তু আমি মহাজন মহাজনের থেকে জমিগুলার থেকে জমি নিয়ে লিজ আচ্ছা। নিয়ে আমি চাষ করেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি তো আর ওই কোঅপারেটিভ লোনের আমি তো আর পাইনি। তাহলে আমি ওই টাকাটা আপনি আলুটা বিক্রি করবেন কিভাবে? কিভাবে টাকাটা তুলবেনই বা কিভাবে? তুলবো কিভাবে? আমাকে জমিওয়ালাকে টাকা দিতে হবে, জলের টাকা দিতে হবে, ট্রাক্টরের টাকা দিতে হবে, এই সবগুলো আমি পাবো কোথায়? সবই। তাহলে এবছর যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে সামনে বছর কি ভাবছেন, কি করবেন? চাষ অল্প এবছর বেঁচে উঠলে নিজে খাবার মতো করবে, চাষ করবে, চাষ ছাড়বে না। অল্প হবে। যে 5 বিঘে করতো সে 1 বিঘে করবে, যে 10 বিঘে করতো সে 2 বিঘে করবে, এইরকম করবে। আচ্ছা, কমাতেই হবে, না হলে ও পারা যাবে না। এমনি তো দেনা একদম সব হয়ে গেছে। আগামী বছর আশা করা যায় যদি সারের দাম কমে, তাহলে আমরা মনে করব তাহলে কিছুটা চাষ করব। নাহলে চাষ না হলে চাষিরা নাহলে না চাষ করলে খাবে কি? চাষি তো তাদের নির্ভর, চাষ করেই খেতে হবে। আমরা মনে করি যদি সরকার চিন্তা ভাবনা করে আগামী বছরে, এবং সারের দামটা সবচেয়ে বেশি হচ্ছে সারের দাম, সারের সমস্যা, সার কিনতে গেলে। এবং আলু, হ্যাঁ, আলু বীজে পাঞ্জাব থেকে আমাদের সব নির্ভর করতে হয়, পাঞ্জাবের আলু। হুম। আমাদের এখানকার চাষ যদি আলু চাষ করা হয়, সে আলুতে বলে এখানকার গ্যাস নাকি ভালো নয়, সেই আলু চাষ করলে গাছ ঘুরে মরে যায়। তা সেই পাঞ্জাবের আলুর উপর আমরা নির্ভর করি। পাঞ্জাবের আলু যদি বীজ আলুর দাম কমে এবং সারেরও দাম কমে, ওষুধের দাম কমে, তাহলে চাষিরা কিছুটা চাষ করবে। নাহলে এইভাবে চাষ পড়ে থাকবে, তার বিকল্প কিছু দেখতে হবে। যদি বিকল্প কিছু হয়, সর্ষে, গম, চাষ আচ্ছা, তো পড়ে থাকবে না, এইভাবে চাষ হবে, চাষে কিন্তু চাষ করতে হবে। কিছু করতে হবে। হ্যাঁ, তবে আমরা আশা করি, সরকারের কাছে আমরা অনুরোধ করব যে আগামী বছরে যে আমরা চাষ করে খেতে পারি, সেই দিকে নজর দিকে। হুম। এবং সবকিছু কৃষকের যদি কিছু চাষের জিনিসের দাম কমে, হুম। তাহলে আমরা চাষ করতে পারবো। নাহলে এই অবস্থায় আমরা আর চাষ করতে পারবো না। এখন যা দেনায় ডুবে গেছে চাষিরা, কিছু কিছু, আমরা হয়তো মরিনি, কিছু কিছু চাষি আত্মহত্যাও করেছে। হুম, হুম, হুম। কারণ তো দেনার দায়ে হুম। কোথায় কি করবে, দেনা কাকে শোধ করবে?
শোধ করতে যাচ্ছে, মহাজন এখানে চাইছে আচ্ছা ওখানে সেক্ষেত্রে কি সরকার ভর্তুকি দেয়নি? সরকার কোনো ভর্তুকি দেয়নি। আলু কেনার কথা ছিল, কিন্তু আমাদের এখানে চাষিদের থেকে হয়তো যত সামান্য হয়তো কিছু কিনেছে, আমরা কাছে যেতে পারিনি, আমরা সেই জায়গায় যেতে পারিনি। ব্যাপারীকে দিয়ে হ্যাঁ। যেতে সেই ব্যাপারী কিনে লাভ আর করে আমরা নিয়ে সেই যে আলুটা যে আমরা কিনতে আমরা যে কিনবো, চাষিরা গিয়ে যে বেচবো, সেই সরকারের ঘরে সেরকম সুযোগ পাইনি। কোন হয়তো ব্যাপারী হয়তো দেখা গেছে, হয়তো ব্যাপারী কারো মারফতে, ব্যবসাদারের মারফতে কিনেছে সরকার, সেইভাবে কিনে এসে লোড হয়ে গেছে। সরকারের যা কোটা ছিল সেক্ষেত্রে সেইভাবে বড় কিনেছে। ব্যবসায়ীরা তাও সামলে নিয়েছে, তাই তো? হ্যাঁ, বড় ছোট ব্যবসায়ী চাষিরা, যারা আপনারা রয়েছেন, চাষ করেন মাঠে, তাদের অবস্থাটা সব থেকে খারাপ। হ্যাঁ, সবচেয়ে খারাপ যে ক্ষুদ্র চাষিদের সবচেয়ে খারাপ হয়েছে। ক্ষুদ্র চাষিদের, যারা বড় ব্যবসাদার তারা মহাজনের কাছ থেকে নিয়েছে, কিছু মহাজনের দেনা রেখে দিয়েছে, কিন্তু ক্ষুদ্র চাষিরা কোথায় পাবে, তারা কিভাবে শোধ করবে, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। ক্ষুদ্র আচ্ছা এটা কোন চাষিদের। সময় হয়েছিল? ফেব্রুয়ারি? না, মার্চের শেষের দিকে আলুটা আমাদের ওই এখান থেকে মার্চে শুরু হয়েছে, হ্যাঁ। কিন্তু বাজারটা মার্চ থেকেই শুরু হয়ে, তো প্রথম মার্চের এই 3-4 তারিখ থেকে শুরু হয় লোডিং হুম, এখানে আচ্ছা। চাষিদের। আচ্ছা। জমি আলু পড়ে আছে, কেউ কিনছে না, কেউ মাঠে পড়িয়ে আছে, আলু পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আলু বেচতে গেলে কোনো ব্যাপারী যারা আলু কেনে তাদের পায়ে হাতে ধরা, আজ বলছে আমার আলুটা মেপে দাও, ওর কাছে বলা হচ্ছে আলুটা মেপে দাও, আলুটা স্টোরে পাঠাবো, আলু কাউকে বিক্রি করে, কেউই নিচ্ছে না। তারা বলছে আমাদের সময় নেই, আমাদের লোক নেই, আমাদের যাতায়াত ব্যবস্থা নেই, এত স্টোরে এত জাম চলছে, ওভারলোড হচ্ছে স্টোরে, এইভাবে চলে গেছে যে আলুর ব্যবসার অবস্থা খুব খারাপ হয়েছে। আলু এখন চাষিদের। তাহলে এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে অসুবিধা হচ্ছে চাষির, যদি আলু সরকার না আমি থেকে চাইছি কিছু- পরিস্থিতিটা কি, এই মুহূর্তে পরিস্থিতি কি? এই মুহূর্তে চাষিরা কি হবে, চাষিদের দেনায় ডুবে মাথায় হাত দিয়ে বসে আছে তারা। মহাজন এসে চাইছে, মহাজন, হ্যাঁ, সে স্টোরে যে আলু রয়ে গেছে, আবার কিছু আলু বাড়িতে রয়েই গেছে, চাষিরা বেচতে পারেনি, আলু পচে আলু নষ্ট হয়েছে। হ্যাঁ, আলু কিছু কিছু আলু সে বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তাকে জমি থেকে ফেলে আসতে হয়েছে, এমন অবস্থা হয়েছে এখন। আচ্ছা আমরা যে আলুটা খাচ্ছি, এই আলুটা আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের মাটি থেকে বীজ দিয়ে তৈরি হচ্ছে না, না, এটা পাঞ্জাবের বীজ থেকে, হ্যাঁ, পাঞ্জাব থেকে বীজ বীজটা আসে, আমাদের সেটা আলু নির্ভর চাষ হয়, করতে তাই তো? হয়, হ্যাঁ। তাই না, আমাদের নিজস্ব কিছু কোনোদিনই কি ছিল না? আমাদের এখানে ছিল, এখানে ছিল। আগে যেসব স্টোরে বলা হতো, সেই সব স্টোরে গ্যাসটা পরিস্থিতি ভালো না, সেখানকার আলু চাষ করলে গাছ ঘুরে মরে যাবে। আমি চাষ গ্যাসটা করবো- মানে কি? গ্যাসটা মানে কি? গ্যাসটা ওই যে আলুটা স্টোরে আছে না, দু রকম গ্যাস আছে। একটা ফিওন গ্যাস আছে, একটা অ্যামোনিয়া গ্যাস আছে। ও আমাদের এখানে চাষ করা যে আলু গ্যাস স্টোরে রাখলে সেটা কি হয়? দু রকম গ্যাস আছে, স্টোর আছে, একটা ফিওন গ্যাস আছে, একটা অ্যামোনিয়া গ্যাস আছে। হ্যাঁ। ফিওন গ্যাসের যেখানে আছে স্টোরে, সেই আলুটা বীজ হিসেবে হবে কিছু, আর অ্যামোনিয়া গ্যাসটা যেখানে সেই আলুটা বীজ হবে না। আচ্ছা, সবই অ্যামোনিয়া গ্যাসের স্টোর আছে। ফিওন তো সেই গ্যাসের, কারণে পুরোটাই আসে পাঞ্জাব থেকে। ফিওন যে গ্যাসটা না, সেই গ্যাসের স্টোরটা কম আছে। বুঝতে পেরেছি। একটা এই, মাটির পারবেন না। আচ্ছা, মাটির পরিবর্তন, পাঞ্জাবের যে মাটি থেকে বীজটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই বীজটা আমাদের এই পশ্চিমবাংলায় এসে ফলনটা ভালো হয়। ও আচ্ছা। এইখানকার মাটির আলু এইখানে বসালে সেভাবে গাছও হবে না, গাছ হবে ফল অবস্থায় গাছ মরে যায়। ওকে, তার মানে তো বীজও কিনতে হচ্ছে, আর বীজও কিনতে হবে, পুরোটাই। মেন বীজ। আর একটা বক্তব্য রাখছি আমি। বলেন। একটা বস্তার দাম ছিল 12 টাকা। হুম। যখন 12টা থেকে স্টার্ট হলো, যখন আলু ভর্তি হচ্ছে, ব্যাপারে নিচ্ছে না, সেই আলুটার বস্তার দাম হয়ে গেছে লাস্টটা 40 টাকা, 35 টাকা, তাই তো? একটা বস্তার দাম ছিল 12 টাকা। 12টা থেকে যখন চাষিরা দেখছে আলু কেউ কিনছে না, তখন চাষিরা ভাবনা চিন্তা করতে আমরা স্টোরে রাখবো। হ্যাঁ ঠিক আছে। স্টোরে রাখার জন্য বস্তা কিনতে যাচ্ছে। হ্যাঁ। প্রথম যারা বস্তা কিনছে 12 টাকা, দ্বিতীয় ধাপে কিনতে গেছে 16 টাকা, চতুর্থ ধাপে কিনতে গেছে 20 টাকা, পঞ্চমে গেছে 30 টাকা, লাস্ট যখন বস্তা কিনতে যাচ্ছে, আর রাস্তা নেই, আমাদের ব্যাপারী কেউ কেনার লোক নেই, তাহলে আমাকে কি করতে হবে? স্টোর করতেই হবে। তখন আমরা কিনতে যাচ্ছি 40 টাকা বস্তা। ভ্যানওয়ালা বলছে কি এত গরমে আমরা আলু বইবো না, 20 টাকা বস্তা নিয়ে 40 টাকা নেবো, কিন্তু বাধ্যমূলক 40 টাকার বস্তা দিয়েছে দিতে হচ্ছে। ভ্যানওয়ালাকে, আর 40 টাকা বস্তা কিনেছে চাষিরা। মানে একদিকে তো 80 বিক্রি টাকা? হচ্ছে না, উল্টে সেটা স্টোর করার জন্য পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। 40 টাকা বস্তা, 40 টাকা মানে বয়ানি, 80 টাকা খরচা হবে। স্টোর মালিক নেবে 100 টাকা ভাড়া, স্টোর ভাড়া হচ্ছে 100 টাকা,
100 টাকা মানে 180 পার টাকা হয়ে মান্থ, গেল। পার মান্থ। এক বস্তা আলু স্টোরে ভাড়া হচ্ছে 100 টাকা, 98 টাকা, ওই 100 টাকাই হচ্ছে। মানে 12 টাকার বস্তা 40 টাকা কিনতে হচ্ছে চাষিকে। বুঝতে পেরেছি। তাহলে উপায় কি হবে? আলুটা ফেলে দিতে হবে রাস্তায়। তখন বাধ্যমূলক করে 40 টাকা বস্তা কিনে চাষিরা আলু লোড করেছে। এবার আলুটা কত বিক্রি হবে কেউ বলতে পারবে না। কবে বিক্রি হবে 300 তাও টাকা বলতে হবে কি, পারছেন না। 250 টাকা হবে কি, 200 টাকা হবে, বলা যাবে না। আর কোন বন দাম বলছে বলতে কে জানো? 180 থেকে 200 হ্যাঁ, 180 থেকে 200 এখন এর দাম হচ্ছে, বন্ডের দাম হচ্ছে, কাগজটার দাম কাগজ মানে 180 কি কাগজ? বন্ডের একটা বস্তার দাম। হ্যাঁ, বন্ধ করা হয়। আবার বুঝিয়ে বলতে হবে মানে হুম? এই বন্ডটা এখন দাম হচ্ছে 180 থেকে 200। আর প্যাকেটটা শুনে নিন, ও বুঝিয়ে বলবে। বন্ড মানে হচ্ছে আলু থাকবে, পচে টচে গেলে তাই- হিসাব হ্যাঁ। 1 কুইন্টাল আলুর দাম হচ্ছে 400 টাকা, 200 টাকা। এক বস্তা আলুতে 50 কেজি থাকে, হুম 50 কিলো আলুর দাম হচ্ছে 200 টাকা, হুম আর 1 কুইন্টাল আলুর দাম 400 টাকা। হুম। তাই 50 কিলো আলু আমার স্টোরে পৌঁছাতে খরচা হয়ে গেছে 200 টাকা। আচ্ছা, তাহলে এই 200 টাকা তুলতে গেলে আমি যদি আলুটা এবার যদি চাষি চাইবে দুটো পয়সা লাভের জন্য, হুম 200 থেকে 250 টাকাও বেচতে পারলে 50 কিলো আলু তার দুটো পয়সা হবে, কিন্তু সেটা বাজারে এখন পজিশন হচ্ছে 180 থেকে 200 টাকা। আচ্ছা। মানে আলুর দাম হ্যাঁ, নেই। এত আলুর দাম নেই যে চাষি যেটা আলু এখান থেকে খরচা করে নিয়ে হাত যাচ্ছে। দেনা করে বুঝেছি। স্টোরে রেখেছে, সেই স্টোরে রেখেছে আশা করেছে দুটো পয়সার জন্য, হুম। সেটাও পয়সা দেখতে পাচ্ছে না। হুম। সেখানে চাষির অবস্থা এত করুণ অবস্থা। কিন্তু খোলা মার্কেটে আলুর দাম হচ্ছে আজকে খোলা মার্কেটে 20 টাকা আলু বিক্রি হচ্ছে, চন্দ্রমুখী আলু। এমন চন্দ্রমুখী আলু এখানে পরিস্থিতি, জ্যোতি আলুকে বস্তা ঢেলে চন্দ্রমুখী ভরা হচ্ছে। এখানকার চাষিদের করুণ অবস্থা। তো যখন কলকাতা মার্কেটে খাচ্ছে 16 থেকে 18, 20 টাকা আলু বিক্রি হচ্ছে, কিন্তু আমরা চাষিরা পাচ্ছি না। মধ্যিখানে ব্যবসাদাররা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে আমরা মধ্যিখানে মরে যাচ্ছি, তারা কি লাভবান হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই তাহলে এখন উপায় কি? আমরা চাই সরকারকে দৃষ্টিভঙ্গ করে সরকার একটু দেখুক, আমাদের 2 পয়সা যাতে লাভ হোক। সরকার কিছু ব্যবস্থা করে, সরকার যদি তাতেও রেশনের ব্যবস্থাও করে, যাতে 2 পয়সা লাভ হয়, চাষিদের আলু কিনে বীজের দামও কমুক। এখন তো আর বীজ নেই, এই আগামী চাষের জন্য বীজের দাম, কিন্তু এখন বর্তমানে আলুটা যে সরকার কিছু ব্যবস্থা করে আমাদের, যে সরকার আলুটা কিনে বাইরে ফাইরে পাঠাক, বাইরে রাজ্যে যাক, তারা খাক, এবং আমাদেরও কিছু 2 পয়সা হোক চাষির আশায় রেখে, এইভাবেই চাষিরা আশা রাখছে এখন পর্যন্ত। আচ্ছা, আগে কি মানে একদম প্রথমের দিকে ধরি বা শুরুর দিকে, আগে কি আমাদের এখানকার আলু বাইরে যেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়, আগে কোন কোন যেত। রাজ্যে যেত? অন্ধ্র, উড়িষ্যা। আসাম, ত্রিপুরা আলু যেত। আসাম সবচেয়ে বেশি তো আসাম, হুম আসাম আর ত্রিপুরা বেশি আলু খেত। ভিয়েতনামে। ভিয়েতনাম যেত। হ্যাঁ। আচ্ছা, আর যেটা আর যেটা এখান থেকে কিছু আন্দামান আলু যায়, আচ্ছা। এখনো পর্যন্ত আন্দামান আলু যাচ্ছে কিনা জানি না, তবে আন্দামানে আলু যায় এখান থেকে। সেই আলুটা যদি আন্দামানেও এখান থেকে যায়, ওরা শুনেছি এটা বাইরে অন্ধ্র থেকে আলু যাচ্ছে আন্দামানের দিকে। আন্দামানের যদি পুরোটাই আলু আমাদের দিক থেকে যায়, তাহলে কিছুটা হয়। আন্দামানের তো জনসংখ্যা কম, যে ওখানে যে লোক খায় তাতেও ভালো হয়। বুঝতে পেরেছি। আপনারা এখন সুরাহা চাইছেন যে যাতে আলুগুলো একটু বিক্রি হয়। হ্যাঁ, আলুটা এখন কি বিক্রি হলে- আপনারা একটু সামলেছেন না সামলাতে পারেননি? না না, কি সামলাবে, চাষিরা তো অবস্থা শোচনীয় এখনো। এখন এমনই পরিস্থিতি, যে পয়সাটা খরচা করেছি সেই পয়সাটা যাতে আমরাও পাই, আচ্ছা, তাহলে কিন্তু খানিকটা সুরাহা হয়। হুম। লাভের অংশ হবে কি না হবে সেটা আমরা জানি না। যে পয়সা খরচা করেছি, যে পয়সা খরচা করে স্টোরে লোড করেছি, হুম। তা সেই হিসাব করে সেই পয়সাটা যদি আমরা পাই, তাতেও আমরা লাভবান মোটামুটি থাকবো, এখন দাঁড়িয়ে থাকবো। যদি শুধু পয়সাটা পাই, লাভের আশা আমরা করছি না। আলুটা বিক্রি হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, আলুটা বিক্রি হোক। আপনারা যদি একটু বলেন যে আপনি কত চাষ, কত মানে কত বিঘা জমিতে কত আলু চাষ করেছিলেন, বা আপনারা যদি একটু বলেন 1-2 জন, আপনি কত চাষ করেছিলেন? তুমি বলো তাই। না না, বল না, তুই বল না। আচ্ছা, আমি চাষ করেছিলাম, আমি তো ক্ষুদ্র চাষি, আমি হুম। চাষ করেছিলাম বিঘে 3 জমি। হুম তা আমার আলু হয়েছে ওই 240 থেকে 50টা মতো আলু হয়েছে। 240 থেকে 50 কুইন্টাল না, প্যাকেট। এক প্যাকেটের 50 কেজি ওজন, 240 থেকে 50টা আলু হয়েছে। 3 বিঘে চাষ করেছিলাম, এবং এই 3 বিঘে চাষে আমার যা খরচা হয়েছে তার সিকি অংশ আমি আদায় করতে পারিনি। কিছু আলু আমার লাস্ট পজিশনে ফেলে দিতে হয়েছে, পচে গেছে, বাড়ি থেকে পরিষ্কার করতে হয়েছে। আর কিছু আলু স্টোরে রাখা হয়েছে, যখন টাকার অভাবে স্টোরে রাখা যায়নি, এত খরচা। সেই আলু বাড়িতে ছিল, ফেলে দিতে হয়েছে, পচে গেছে। বুঝতে পেরেছি। আর যেটা আছে স্টোরে, সেটা থেকে যদি কিছু টাকা হয়
তাহলে আমি কিছু একটু দাঁড়াতে পারি। এই ইদানিং বর্ডারটা খুলেছে, হ্যাঁ, আগে বর্ডারই খোলে না, বর্ডার সিল করা ছিল। আচ্ছা। আর বাংলাদেশে প্রচুর আলু যেত, সেটাও বন্ধ হয়ে গেল। বলছি আলুর বাজারটা যে হারে চলছে, এরকম বাজার চললে কিন্তু আলুতে লাভ হবে না। আলুর বাজার বাড়তে হবে। আলুর বাজার নাম বাড়লে আলু যে এই যে চাষ হয়েছে, বিগত বছর আলু আর কেউ করবে না। শুধুমাত্র জাস্ট যে চাষি তাদের বাড়ির খাবার জন্য আলু করবে, এছাড়া আর আলু করা যাবে না। কেননা আলু পরপর যে 3 বছর যে লাভের মুখ দেখতে পাওয়া গেল না, মানে থেকে থেকে দেখতে পাওয়া যাচ্ছে কি, আর আগের বছর 21-এ পাওয়া গেছে, তারপরে হয়তো 23-এ কিছু পাওয়া গেছে, তারপরে থেকে 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 যে জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছে, মানে একবারে ডিয়ালে পিঠ থেকে যাওয়ার মতন হয়েছে। এইখান থেকে আলুকে যদি বাঁচাতে হয়, সরকারকে দেখতে হবে যাতে দামটা ঠিকঠাকভাবে চাষিরা পায়। যে সমস্ত সারের দাম বেড়ে যাচ্ছে, লেবারের খরচা বেড়ে যাচ্ছে, কারেন্টের ইউনিট চার্জ যে হারে বেড়ে গেছে, সেখান থেকে যে ছেঁচার যে মিনিট যে দাম থেকে থেকে বেড়ে যাচ্ছে, কিন্তু আলুর দাম নেই। শুধু আলু কেন, বাদ বাকি আরও যে সমস্ত ফসল আছে, সে ফসলেরও ঠিকঠাক দাম নেই। এই দামগুলো নেই কেন? কিন্তু দেখতে গেলে মার্কেটে যেখান থেকে সবজি কিনতে হচ্ছে, সেখানে কিন্তু আকাশ ছোঁয়া দাম, সেখানে হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু একটা চাষির কাছে কিন্তু সেই দামটা নেই। কিন্তু এই মাঝখানে তাহলে কারা পাচ্ছে, সেটাকে সরকারকে দেখতে হবে। সরকার না দেখলে চাষিরা পাবে না। চাষিদের ঘরে পেতে গেলে সরকারকে আগে আসতে হবে। সরকার না এলে চাষিরা আর বাঁচবে না। মিডিলম্যান অনেক হয়ে গেছে, মিডিলম্যান। ওষুধের দাম এখন কোথায় যাচ্ছে? সমস্ত কিছু দেখে সরকারকে আগিয়ে এসে চাষিদের ঘরে যাতে বাঁচে, সেই চেষ্টা করতে হবে। না, আপনি আলু চাষ করেছেন? হ্যাঁ আমি আলু চাষ করেছি। বলেন, তারপরে কি হলো? আলু চাষ করলে আলু বিক্রি করতে পেরেছেন? না, আলু যা বিক্রি হয়েছে, মানে কিষেনের পয়সা হয়নি, লেবারদের পয়সা হয়নি। এবার আমি যা লোন ফোন নিয়েছি, কত লোন নিয়েছিলেন? হ্যাঁ 12-13 হাজার টাকা লোন আছে। আচ্ছা, সেটা কেন- শোধ দিতে পেরেছেন? না, লোন শোধ হয়নি। তাহলে কেন শোধ হয়নি লোন? আলু না বিক্রি হলে কি করে শোধ হবেই? আলু যে দামে বিক্রি হয়েছে তো শোধই হবে না। আর লেবার পয়সা, ক পয়সা আলু বিক্রি হয়েছে, কিষানের লেবারদের দাম বেশি বেড়ে গেছে কিষানের দামে, কিন্তু সেই তুলনায় আলু বিক্রি হয়নি বাজারে। যেটা বিকে ঝাড় মশলা যা, করবেন এবার? হ্যাঁ কি করবেন? কি করা যাবে আরে? হ্যাঁ আপনাদের কি করে লোকের, কি করেছেন আলুগুলো? আরে অর্ধেক পচে গেল, লোকের দিনে বেচতে হলে কি করা যাবে? যাক আধা খাটে কিছু লোকে দিতে হবে, তো লোক তো ছাড়বে না। হ্যাঁ আচ্ছা, তাহলে তো লোন রয়েছে বলছেন, হ্যাঁ, 12,000 টাকা। হ্যাঁ তাহলে সেটা শোধ না করলে সামনে বছর তো দেবে না, তাহলে কি করবেন? কি করা যাবে আর? চাষ বন্ধ হয়ে যাবে, কি করা যাবে আর লোন না শোধ করতে পারলে? হ্যাঁ, কি বলতে চান? আমরা সমস্ত চাষিরাই যে চাষবাস করে জীবিকা নির্বাহ করি, কিন্তু এবছর আলু চাষ করে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আলু চাষ ফলন উদ্বৃত্ত হয়তো ভালোই হয়েছে, কিন্তু আলু চাষ করে আলু বিক্রি করতে পারিনি আমরা। সমস্ত চাষি বাড়িতে আলু তোলার সময়ও কিষেনজনের তো দাম বেশি, এবছর খরচটা অনেকটাই বেশি, সার খোলের দাম বেশি, বীজের দাম বেশি, কিন্তু সেই পরিমাণে এত খরচা করে লোন টোন নিয়ে আমরা চাষ করেছি, কিন্তু লোনও শুধতে পারিনি, আলু বিক্রি করতে পারিনি। বস্তার সমস্যা হয়েছে, স্টোরে আলু ঢোকানোর সময় আলু ভরা হয়নি, সমস্ত রকম দিক থেকেই অসুবিধা হয়েছে। সেই ক্ষেত্রে আলু বাড়িতে লসের পরিমাণটা ঠিক কতটা আপনার? ক্ষতির পরিমাণ কত? লসের পরিমাণ ধরুন 70%ই লস হয়ে গেছে, 30% হয়তো আমরা পেয়েছি। কি চাইছেন তাহলে এখন? এখন চাইছি বলতে, আমরা তো আলু চাষ করে ক্ষয়ক্ষতি হয়েছে, পরের বছর আলু চাষ করার আর ইচ্ছা নেই, মানে আমরা করতে পারবো না। চাষিরা যে ক্ষয়ক্ষতি হয়েছে করার উপায় নেই, আমরা তো লোন শুধতে পারিনি। আলু এখনো পর্যন্ত সমস্ত আলু সব ঘরে এখনো অনেক আলু পড়ে আছে, সেই আলু বিক্রি করতে পারিনি, আলু পচে যাচ্ছে। এতে যাতে কোনো সুরাহা হয় বা সরকারি ব্যবস্থা থেকে বা কোনো কিছু যদি আমাদের চাষিদের জন্য কিছু করেন, তাই খুব উপকৃত হই। এখনো পর্যন্ত কোনো ভর্তুকি কিচ্ছু পাননি? না, আমরা একটা কৃষি লোন নিই ইয়ে থেকে, কোঅপারেটিভ থেকে, তারও কোনো রকম কোনো সুবিধা পাইনি। আচ্ছা, কৃষি লোনটা শোধ হয়েছে? না, শোধ করতে পারিনি।
এই যে চাষবাস সম্পর্কে চাষের তো যা ক্ষতি হবার তো হচ্ছেই, এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি, দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসপত্রের দাম বেশি। ধরুন আজকে পেট্রোল ডিজেলের দাম অনেক তুঙ্গে চলে গেছে। একটুখানি কেউ যে চাষি চাষ করবে চষবে, মানে ট্রাক্টর লাগাবে, পাওয়ার টিলার লাগাবে, সে তো মানে যেখানে ঘন্টা চলতো 400 টাকা, সেখানে 600-700 টাকা ঘন্টা হয়ে গেছে। কি করে চাষ করবে লোকে? সারের দাম, কীটনাশক ওষুধ বা ছত্রাক ওষুধ, আলু বীজের, আমি আলু প্রসঙ্গটাই আসি। আলু 4000 টাকা বস্তা বীজ আলু, সেই 4000 টাকা বস্তা বিঘে, ধরুন আলুর বীজটা, সেই বীজটা বিঘে 4000 টাকা বস্তা হলে আমার বিঘে লাগছে 4 বস্তা বীজ লাগছে। 4 বস্তা বীজের দাম কত? 4 16,000 টাকা। আপনি অ্যাপ্রক্স একটা হিসাব করুন, 16,000 টাকার বীজ, 11,000 টাকা সার, তাহলে কত টাকা গেল? এইবার লেবার আছে, জলটা কিনতে হবে, ট্রাক্টর আছে মানে চষার জন্য, সমস্ত কিছু নিয়ে হিসাব মতো দেখা যাচ্ছে প্রায় 50,000 টাকার মতো খরচা চাষ করতে, আলু চাষ করতে, 1 বিঘে, পার বিঘে, 1 বিঘে জমি। 1 বিঘে জমি মানে 33 শতকে 1 বিঘে, 14,400 স্কোয়ার ফুটে হচ্ছে 1 বিঘে। তা এই 1 বিঘে জমি চাষ করতে আপনার খরচ হয়ে যাচ্ছে প্রায় 50,000 টাকা। এবার আমাদের মতো সাধারণ লোক 50,000 টাকা বার করার ক্ষমতা এককালীন হয়ে উঠবে না, বাধ্য হয়ে আমাদের লোন নিতে হয়, ধার দেনা করতে হয়, মহাজনের কাছে করতে হবে, নয়তো কোথাও থেকে ধার দেনা করে আনতে হবে, নয়তো ঘরের জিনিসপত্র বিক্রি করতে হবে বা মর্টগেজ রাখতে হবে। এইভাবে আমাদের কাজ চালাতে হয়, এছাড়া কোনো রাস্তা নেই, উপায় নেই। এবার চাষ না করলে আমরা খেতেও পাবো না। আর সামলাবো কোথায় থেকে সামলাবো? খুব বেশি বেশি আলু হলে ওই 33 শতকে হয়তো 80 বস্তা আলু হবে। খুব বেশি বেশি আলু হলে 80 বস্তা আলু হবে। আজকের বাজার অনুযায়ী 80 বস্তা আলুর দাম কত? 16,000 টাকা দাম, 50,000 টাকা খরচা। তাহলে লোক কেন সুসাইড করবে না? হয়তো কেউ সামলাতে পারছে, সামলে নিচ্ছে, বাকি লোকগুলো কি করবে? কোল্ড স্টোরেজেও তো জায়গা পাওয়া যায় না, সে 10 বস্তা 20 বস্তা বেশি বন্ড দেবে না। এবছরটাই হয়েছে। না, এই যে ফলন বেশি, আলু ফেলে দিতে হচ্ছে, কোল্ড স্টোরেজে রাখতে হচ্ছে, এইটা কি এবছর প্রথম না এরকম হয়েছে? এবছর প্রথম হলো, আগে হয়েছে তবে এতটা হয়নি। চাষির মাথা খারাপ হয়ে গেছে, আমার আলুগুলো পচে নষ্ট হয়ে যাবে, যা হবে হবে, বাড়িতে রাখলেই তো নষ্ট হয়ে যাবে, রাখবে কি করে? যা হবে হবে, আলুগুলো ভরে দাও। শুনলেন, এখন তারা চাইছে যে তাদের লাভটাও তারা চায় না, লাভের অঙ্ক তারা চাইছে না, কিন্তু এই মুহূর্তে চাইছে যে মূল্য দিয়ে তারা আলু চাষটা করেছে যেন সেইটুকু তারা পেয়ে যায়, এবং সরকারি হস্তক্ষেপও তারা চাইছে। ইনসাইট অফ এরকমই প্রান্তিক মানুষদের বিষয় নিয়ে আগেও বলেছি, এখনো বলছি যে একদম প্রান্তিক মানুষের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে, কথা তুলে আনার চেষ্টা করে, আর তার একমাত্র উদ্দেশ্য থাকে যে নিজেরা, আমরা আমাদেরকে কিছুটা চিনি, কিছুটা জানি, কিছুটা বুঝি, আমরা একে অপরকে চেনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, শুধু এইটুকু উদ্দেশ্য থাকে ইনসাইট অফ এর। যদি আপনাদের মনে হয় এই স্টোরি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকমই প্রান্তিক মানুষদের কথা, আপনাদের কথা তুলে আনার জন্য। আর যদি এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টোরিটিকে শেয়ার করবেন। আর যাওয়ার আগে একটা কথা বলি, আপনাদের যদি কোনো খবরাখবর দেওয়ার থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে, ইনসাইট অফ এর নাম্বারে ফোন করতে পারেন, 8100202336। ভালো থাকবেন। আপনারা দেখছিলেন ইনসাইট অফ, আমি নবনীতা জোহর।